এই ডিপ ডাইভে স্বাগতম। আজকে আমাদের হাতে জিঙ্ক নিয়ে একটা বেশ পুরনো মেডিকেল টেক্সট আছে। তবে না, আমরা কোনো ভিটামিন সাপ্লিমেন্ট নিয়ে কথা বলছি না। এই লেখাটা জিঙ্ককে দেখছে সম্পূর্ণ অন্যভাবে, এমন একটা অবস্থা হিসেবে যেখানে শরীর এতটাই দুর্বল যে সে ঠিকমতো অসুস্থ হতে পারে না। ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? হ্যাঁ, খুবই অদ্ভুত। আজকের মিশনটা হলো ঠিক এই ধারণাটা বোঝা। লেখাটা বলছে আসল রোগটা নাকি এনার্ভেশন বা স্নায়ুবিক শক্তির অভাব। যখন শরীরের জীবনী শক্তি এতটাই কমে যায় যে সে রোগের বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া, ধরুন জ্বর বা র্যাশ, এগুলো তৈরিই করতে পারে না। তাদের চোখে অসুস্থতার লক্ষণ প্রকাশ না পাওয়াটাই ছিল সবচেয়ে বড় অসুস্থতা। বাহ! অসুস্থ হতে না পারাটাই সবচেয়ে বড় অসুস্থতা, এই ধারণাটাই তো অসাধারণ। চলুন এটা নিয়েই শুরু করি। লেখাটিতে এর কোনো উদাহরণ দেওয়া হয়েছে? শরীর যখন কোনো রোগকে বাইরে প্রকাশ করতে পারে না, তখন আসলে কি হয়? অবশ্যই। সবচেয়ে ক্লাসিক উদাহরণ হিসেবে হাম বা স্কারলেটিনার কথা বলা হয়েছে। সাধারণত এই রোগগুলোতে তো ত্বকে র্যাশ বা ফুসকুড়ি ওঠে। কিন্তু এই লেখা অনুযায়ী জিঙ্কামের রোগীর শরীর এতটাই দুর্বল থাকে আচ্ছা। যে সে এই র্যাশটা তৈরি করতে পারে না। ফলে রোগটা ভেতরেই থেকে যায় আর প্রায়ই মস্তিষ্ককে আক্রমণ করে, যা অনেক বেশি বিপজ্জনক। ও, তার সেই সময়ের চিকিৎসকদের কাছে র্যাশটা রোগের লক্ষণ ছিল না, বরং ছিল রোগ মুক্তির একটা প্রচেষ্টা। শরীর যেন ভেতর থেকে রোগটাকে ঠেলে বের করে দিচ্ছে। একদম ঠিক তাই। এই প্যাটার্নটাই বারবার উঠে এসেছে। জানুন, লেখাটিতে বলা হয়েছে যে কোনো কিছু শরীর থেকে নিঃসৃত হলে বা বেরিয়ে গেলে উপসর্গ কমে যায়। ধরুন, ঋতুস্রাব শুরু হলে ডিম্বাশয়ের ব্যথা কমে যাওয়া বা কফ বেরিয়ে গেলে হাঁপানির কষ্ট কমে আসা, এই সবই একই নীতির উদাহরণ। আচ্ছা আচ্ছা। শরীর নিজেকে প্রকাশ করতে চাইছে কিন্তু পারছে না, এটাই মূল সমস্যা। বেশ, তাহলে শরীর যদি র্যাশের মতো প্রধান লক্ষণগুলো প্রকাশ করতে না পারে, এই গভীর দুর্বলতাটা কি অন্য কোনো অদ্ভুত উপায়ে প্রকাশ পায়? কোনো নির্দিষ্ট শারীরিক লক্ষণ কি আছে? হ্যাঁ, এবং লক্ষণগুলো খুবই নির্দিষ্ট আর অদ্ভুত বটে। সবচেয়ে বড় লক্ষণ হিসেবে বলা হয়েছে পায়ের অবিরাম অস্থিরতা। রোগী নাকি এক মুহূর্তের জন্য পা স্থির রাখতে পারে না, সবসময় নাড়াতে থাকে। লেখাটিতে এটিকে জিঙ্কামের একটি অত্যন্ত জোরালো ইঙ্গিত হিসাবে উল্লেখ করা হয়েছে। এটা তো দারুণ ব্যাপার। এখন আমরা যাকে রেস্টলেস লেগ সিন্ড্রোম বলি, হয়তো ১৫০ বছর আগে তাকেই সম্পূর্ণ ভিন্ন চোখে দেখা হতো, স্নায়বিক ক্লান্তির চিহ্ন হিসেবে। আর কিছু ছিল? আরও ছিল। যেমন পিঠের নিচের দিকে এক ধরনের ব্যথা, যেটা বসে থাকলে বাড়ে কিন্তু হাঁটাহাঁটি করলে কমে যায়। আবার শরীরে পিঁপড়ে হাঁটার মতো অনুভূতি, যাকে বলা হয় ফর্মিকেশন। কিন্তু সবচেয়ে অদ্ভুত লক্ষণটি সম্ভবত অন্য। লেখাটিতে বলা আছে রোগীর ব্লাডার ভর্তি থাকলেও সে পা ক্রস করে না বসলে প্রস্রাব করতে পারে না। ১ মিনিট, আমি কি ঠিক শুনলাম? প্রস্রাব করার জন্য পা ক্রস করে বসতে হবে? এটা তো অবিশ্বাস্য শোনাচ্ছে। এর পেছনে তাদের যুক্তিটা কি ছিল? তাদের যুক্তিটা ছিল এটা স্নায়ুতন্ত্রের চূড়ান্ত বিশৃঙ্খলার একটা লক্ষণ। শরীরের স্বাভাবিক সংকেতগুলো এতটা গোলমেলে হয়ে গেছে যে একটা অস্বাভাবিক শারীরিক ভঙ্গি ছাড়া মস্তিষ্ক সাধারণ কাজগুলো করার নির্দেশই দিতে পারছে না। এটা তাদের কাছে ছিল নার্ভাস সিস্টেমের প্রায় ভেঙে পড়ার মতো একটা অবস্থা। অবিশ্বাস্য। আচ্ছা, এই যে এতগুলো অদ্ভুত লক্ষণ, সঠিকভাবে র্যাশ না ওঠা, অস্থির পা, এই সব কিছুর মধ্যে কোনো সাধারণ সংযোগ কি লেখাটিতে পাওয়া গেছে? এমন কিছু যা এই অবস্থাকে আরও খারাপ করে তোলে? হ্যাঁ, একটা খুবই অদ্ভুত সংযোগ রয়েছে। জিঙ্কামের প্রায় প্রতিটি উপসর্গ মাথা থেকে পা পর্যন্ত ওয়াইন বা যে কোনো ধরনের মদ পান করলে মারাত্মকভাবে বেড়ে যায়। এটা বারবার লেখাটিতে উল্লেখ করা হয়েছে, যেন ওয়াইন এই দুর্বল স্নায়ুতন্ত্রের উপর চূড়ান্ত আঘাত হানে। তাহলে এটাই ছিল তাদের কাছে মূল ডায়াগনস্টিক টিউ। যদি কারো অস্থির পা থাকে এবং সে ওয়াইন সহ্য করতে না পারে, তাহলেই ধরে নিতেন যে এটা জিঙ্কামের কেস। অনেকটাই তাই। ফ্যাসিনেটিং বিষয় হল এই লেখায় আরও কয়েকটি প্রতিকারের তালিকা দেওয়া হয়েছে যেগুলোর ওপর ওয়াইনের একই রকম প্রভাব পড়ে। এটা দেখায় যে সেই সময় খাদ্যাভ্যাস এবং বিভিন্ন পদার্থের প্রতি শরীরের প্রতিক্রিয়াকে কতটা গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হতো। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি পেলাম? জিঙ্কাম এই পুরনো লেখা অনুযায়ী শুধু একটা ধাতু নয়, এটা একটা শারীরিক অবস্থা,
এক গভীর স্নায়বিক ক্লান্তি, যেখানে শরীর রোগের বিরুদ্ধে স্বাভাবিক প্রতিক্রিয়া জানাতে ব্যর্থ হয়। আর এর প্রধান লক্ষণগুলো হল অস্থির পা এবং ওয়াইনের প্রতি চরম অসহিষ্ণুতা। একদম। আর এটাই আমাদের একটা গভীর প্রশ্নের দিকে নিয়ে যায়। লেখাটির শেষে বলা হয়েছে, যারা জিঙ্কের কারখানায় দীর্ঘদিন কাজ করত তাদের মধ্যে হাঁটার সময় টলমল করা বা পেশি কাঁপার মতো লক্ষণ দেখা যেত। এটি আমাদের ভাবতে বাধ্য করে এই চিকিৎসা পদ্ধতির কতটা অংশ বাস্তব জীবনের বিষক্রিয়ার পর্যবেক্ষণ থেকে নেওয়া হয়েছে, আর সেই পর্যবেক্ষণগুলোকে কিভাবে সম্পূর্ণ ভিন্ন রোগের চিকিৎসার জন্য একটা তত্ত্বে পরিণত করা হয়েছে।